চীন একসময় প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটা দেশ, আর আজ বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি। কিভাবে হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? চলুন আজ সেই গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। চলুন একটু সময় পিছিয়ে যাই। ধরুন আজ থেকে ৭০ বছর আগে চীনের সমুদ্র তীর, যেখানে প্রতিদিন ভেসে আসছে মানুষের মৃতদেহ। কেন? কারণ তারা একটু ভালো জীবনের আশায় সাঁতরে হংকং যেতে চেয়েছিল। ভাবা যায়, সেই সময় চীনে দুবেলা পেট ভরে খাওয়াটাই ছিল একটা বিলাসিতা, আর পড়াশোনা সেটা তো রীতিমতো অপরাধ বলে গণ্য হতো। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু আজকের চীনের শুরুটা ঠিক এমনই ছিল। আর আজকের চীনকে দেখুন, যার জিডিপি $18 ট্রিলিয়ন। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার, তাই না? তো যে দেশটা প্রায় ধ্বংসের মুখে ছিল, সেখান থেকে কিভাবে তারা এই জায়গায় পৌঁছল, এই বিশাল প্রশ্নটার উত্তরই আমরা আজ খুঁজব। হ্যাঁ, এই প্রশ্নটাই তো আসল। কিভাবে একটা দেশ, প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটা দেশ, বিশ্বর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হল। চলুন এই অবিশ্বাস্য যাত্রার পরতে পরতে কি লুকিয়ে আছে তা জেনে নেওয়া যাক। চীনের এই উত্থানের গল্পটা বুঝতে হলে আমাদের কিন্তু ওদের পতনের গল্পটাও জানতে হবে। একটা সময় চীন কতটা শক্তিশালী ছিল, আর সেখান থেকে কিভাবে তাদের পতনের শুরু হলো, চলুন প্রথমে সেটাই দেখি। একসময় কিন্তু পুরো বিশ্ব অর্থনীতির প্রায় 25% ছিল চীনের দখলে। ভাবা যায়, কাগজ, প্রিন্টিং, কম্পাস, কত কি যে আবিষ্কার করেছে তারা। কিন্তু তারপর ব্রিটিশদের সাথে আফিম যুদ্ধে হেরে গিয়ে তাদের হংকংয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে দিতে হলো। আর ঠিক তখন থেকেই শুরু হলো চীনের ইতিহাসের এক কালো অধ্যায়, যেটাকে বলা হয় 1 শতাব্দীর অপমান। তো এই অপমানের পর এলো গৃহযুদ্ধ, তারপর কমিউনিস্ট শাসন। সবাই ভাবল হয়তো এবার নতুন দিনের শুরু হবে, কিন্তু মাও সেতুংয়ের নেতৃত্বে সেই আশার আলো খুব দ্রুতই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হল। মাওয়ের কিছু নীতি তো ছিল একেবারে অদ্ভুত। যেমন ধরুন তার 4 পেস্টস ক্যাম্পেইন। তিনি বললেন দেশের সব চড়ুই পাখি মেরে ফেলতে হবে, কারণ ওরা নাকি ফসল খেয়ে ফেলে। তো লক্ষ লক্ষ চড়ুই মেরে ফেলা হলো, আর তার ফল, চড়ুইরা যে পোকামাকড় খেত, সেই পঙ্গুপালের দল এসে সব ফসল শেষ করে দিল। এমন ভয়াবহ দুর্ভিক্ষ হল যে প্রায় 4 কোটি মানুষ মারা গেল। চিন্তা করুন একবার, কি ভয়ঙ্কর একটা ভুল সিদ্ধান্ত। শুধু তাই নয়, এরপর এলো সাংস্কৃতিক বিপ্লব। দেশের সব স্কুল কলেজ বন্ধ, শহরের শিক্ষিত মানুষদের পাঠানো হচ্ছে গ্রামের খামারে কাজ করতে, আর যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তাদের ওপর চলছে আক্রমণ। বোঝাই যাচ্ছে এই নীতিগুলো চীনকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। 70 দশকে অবস্থা এমন দাঁড়ালো যে একটা সাইকেল থাকাও ছিল বিরাট স্টেটাসের ব্যাপার। মানে রাস্তায় গাড়ি ঘোড়া তো প্রায় নেই বললেই চলে। জীবন এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হংকংয়ের সাঁতরে পালানোর চেষ্টা করত। তাদের কাছে হংকং ছিল স্বপ্নের দেশ, প্রমিসড ল্যান্ড। কিন্তু এরপর গল্পের মোড় ঘুরে গেল। 1976 সালে মাও মারা গেলেন, আর চীনের নেতৃত্বে এলেন একজন নতুন মানুষ, দেং জিয়াওপিং, যিনি ছিলেন ভীষণ বাস্তববাদী। আর তার একটা কথা চীনের ভবিষ্যৎটাই পাল্টে দেয়। তিনি বলেছিলেন, বিড়াল সাদা না কালো সেটা বড় কথা নয়, আসল কথা হলো সেই ইঁদুর ধরতে পারে কিনা। মানেটা খুব সহজ, দেশের উন্নতির জন্য কোনটা কাজে দেবে সেটাই আসল, কোনো মতবাদ নিয়ে বসে থাকলে চলবে না। এই একটা কথাই ছিল চীনের ঘুরে দাঁড়ানোর প্রথম সংকেত। আর দ্যাং কিন্তু একদম সময় নষ্ট করেনি। এসেই তিনি মাওয়ের ভুলনীতিগুলো একে একে পাল্টাতে শুরু করলেন। প্রথমেই বন্ধ হয়ে থাকা স্কুল কলেজগুলো আবার খুলে দিলেন, আর শুধু দেশের দরজা নয়, সারা বিশ্বের জন্য চীনের দরজা খুলে দিলেন। কিন্তু প্রশ্ন হল, শুধু দরজা খুলে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? না, দেঙ্গের একটা মাস্টার প্ল্যান ছিল, একটা ব্লুপ্রিন্ট, যার মাধ্যমে তিনি চীনকে বিশ্বের কারখানায় পরিণত করতে চেয়েছিলেন। কি ছিল সেই প্ল্যান? চলুন সেটাই দেখি। দেংয়ের প্রথম পদক্ষেপ ছিল শেনজেনকে নিয়ে। হংকংয়ের ঠিক গা ঘেঁষে থাকা একটা ছোট্ট জেলেগ্রাম ছিল এই শেনজেন। দেং এই জায়গাটাকেই বেছে নিলেন তার প্রথম পরীক্ষার জন্য। একে বানানো হল চীনের প্রথম স্পেশাল ইকোনমিক জোন বা এসইজেড। লক্ষ্য একটাই, এখানকার সস্তা শ্রম আর হংকংয়ের কাছের অবস্থানকে কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ টানা। এখন এই স্পেশাল ইকোনমিক জোন বা এসইজি জিনিসটা কি? এটা হলো এমন একটা এলাকা যেখানে ব্যবসা বাণিজ্যের নিয়মকানুন দেশের বাকি অংশের চেয়ে অনেক সহজ। আর সবচেয়ে বড় যে টোপটা দেওয়া হয়েছিল সেটা হলো বিদেশি কোম্পানিদের কোনো ট্যাক্সই দিতে হবে না। ভাবুন তো একবার, সস্তা শ্রমিক পাচ্ছেন, আবার ট্যাক্সও দিতে হচ্ছে না। বিদেশি কোম্পানিগুলোর জন্য এটা তো রীতিমতো জ্যাকপট ছিল। আর এখানেই ছিল চীনের আসল খেলা। তারা বিদেশি কোম্পানিগুলোকে শুধু কারখানা বানানোর সুযোগই দেয়নি, তাদের কাছ থেকে প্রযুক্তিটাও শিখে নিয়েছে।
চীনা কর্মীরা বিদেশি কারখানায় কাজ করতে করতে তাদের গোপন প্রযুক্তি শিখে ফেলত। তারপর সেই প্রযুক্তি দেওয়া হতো স্থানীয় কোম্পানিগুলোকে, আর তারা সেই প্রযুক্তি ব্যবহার করে আরও সস্তায় জিনিস বানিয়ে পুরো বিশ্ববাজার দখল করে নিত। দারুণ একটা কৌশল, তাই না? তো এই কৌশলের ফল কি দাঁড়ালো? এক কথায় অবিশ্বাস্য। চলুন এই রূপান্তরিত চীনের দিকে একবার তাকানো যাক। একটা তথ্য দিই, বিশ্বব্যাংক বলছে 1981 থেকে 2012 সালের মধ্যে চীন 80 কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করে এনেছে। হ্যাঁ, 80 কোটি। এটা মানব ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক সাফল্যগুলোর একটা। চীনের উন্নয়নের গতিটা বোঝানোর জন্য এই চারটাই যথেষ্ট। দেখুন, আমেরিকা যে পরিমাণ পরিকাঠামো বানিয়েছে 100 বছরে, চীন সেটা করে দেখিয়েছে মাত্র 30 বছরে। মানে উন্নয়নের গতিটা একবার ভাবুন। আর আজ স্মার্টফোন হোক, কয়লা হোক বা বিদ্যুৎ, প্রায় সব বড় শিল্পেই চীনের দাপট। বিশ্বের প্রায় অর্ধেক স্মার্টফোন, অর্ধেক কয়লা উৎপাদন, 1/4 বিদ্যুৎ সবই আসে চীন থেকে। একসময়ের বিশ্বের কারখানা এখন বিশ্বের প্রযুক্তি আর শক্তিরও কেন্দ্র হয়ে উঠছে। সেই যে দেং জিয়াওপিং 70 দশকে জাপানে গিয়ে বুলেট ট্রেন দেখেছিলেন, তিনি স্বপ্ন দেখতেন চীনেও এমনটা হবে। আর আজ দেখুন, সেই স্বপ্ন সত্যি হয়েছে। 2025 সাল নাগাদ চীনে প্রায় 50,000 কিলোমিটারের বুলেট ট্রেন নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। এটা চীনের প্রযুক্তিগত লাভের একটা জ্বলজ্জন্ত প্রমাণ। চীনের এই পুরো গল্পটা শোনার পর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় আসে। একটা দেশের অগ্রগতির জন্য তার মূল মতাদর্শ বা আইডিওলজিকেও কি বদলে ফেলা যায়? চীন কিন্তু সেটাই করে দেখিয়েছে। তাদের এই যাত্রা আমাদের এই গভীর প্রশ্নটা নিয়ে ভাবতে বাধ্য করে। চীন